নদী দূষণে নানা কারণে দেশের সীমানায় কমছে ইলিশ। দূষণ বন্ধ না হলে ভিন্ন দেশে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। পলিউশন না কমায় তাহলে ইলিশও এক সময় প্রাচুর্যতা কমতে কমতে বিলুপ্তের পথে চলে যাবে, অথবা সে তার মাইগ্রেটরি রুট চেঞ্জ করে ফেলবে। শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন আজ। শুভ মহালয়ায় দেবী পক্ষের শুরু। ভোর থেকে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। সাবেক এমপি একরামুল করিম চৌধুরী, সালাম মুর্শিদি ও আব্দুর রউফ গ্রেপ্তার। আটক এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। এবং ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করায় তেহরানকে দুষছে যুক্তরাষ্ট্র। সাথে আছি আমি জেনিসিয়া বর্ণা। সাগর কিংবা নদী, বাংলাদেশ সীমানায় দিনকে দিন কমছে ইলিশের পরিমাণ। প্রতিবেশী দেশের রপ্তানি কিংবা পাচারের বাইরে আহরণ আর চাহিদার এই মার পেঁচে চড়া হচ্ছে ইলিশের বাজার। কিন্তু কেন কমছে ইলিশ? বিশেষজ্ঞরা বলছেন এর জন্য প্রাকৃতিক দুর্যোগের দায় আছে, তবে প্রধান সমস্যা নদী দূষণ কিংবা ইলিশের প্রজনন ক্ষেত্র ধ্বংস। তারা শঙ্কা করছেন দূষণ বন্ধ করতে না পারলে পরিযায়ী এই মাছটি ভিন্ন দেশেও চলে যেতে পারে। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। দূর সাগর থেকে ইলিশের এই যে বাঙালির রসুই ঘরে ঢোকার আকাঙ্ক্ষা, তা হয়তো এ তটের মানুষের সার্বিক পুষ্টি ঘাটতি পূরণের জন্য। বলতে গেলে ইলিশ বাদে আর কোনো সামুদ্রিক মাছ এতটা পথ পাড়ি দিয়ে নদী ভ্রমণে আসে না। পুষ্টিবিদরা বলছেন নদীময় বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে যে ইলিশ, তা শুধু খেতে প্রিয় তা নয়, সমুদ্র পুষ্টির বিশুদ্ধ উৎস। আমাদের দেশে অনেক বাচ্চা তাদের বুদ্ধিমত্তা বিকশিত হয় না, তারপর আইকিউ তাদের স্বাভাবিক বাচ্চাদের তুলনায় অনেক কম থাকে। তো এই আয়োডিনের মতো গুরুত্বপূর্ণ খনিজ লবণটা আমরা ইলিশ খাওয়ার মাধ্যমে পূরণ করতে পারি। কিন্তু বাজার তো সহায় নয়। এই ভরা মৌসুমেও বাজারের থলেতে যে অন্তত একটা ইলিশ ঢুকছে না, তা নিয়ে কত আক্ষেপ এই মানুষদের। 1 কেজি মাছ যেগুলো এগুলো হচ্ছে 1600 টাকা কেজি চলতেছে আজকের বাজার, ঠিক আছে। আর হলো আধা কেজি ওলা মাছ যেগুলো এগুলো চলতেছে আপনার 1000 টাকা কেজি। সরকারিভাবে যেটা ঘোষণা আসে যে 3000 মেট্রিক টন যাবে, বাট আমার কাছে মনে হয় যে চূড়াই পথে আরো অনেক ইলিশ ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়ার মাছ দিবেন না, আমরা খাইয়া বাসায় হালাই দেবো, আর আমরা বাসায় যা দূরের কথা মাছ ধরতে পারি না, দল কারেন্ট মারে। ইলিশ মাছ কিনতে আসি, আইয়া হাগো দাম জিগাইলে কয় 1200 টাকা কেজি, 1400 টাকা কেজি। তাই এটি কেমনে কিনবো, কেমনে খামু কর? এটা ঠিক, ইলিশের কোনো উৎপাদন খরচ নেই, কারণ সামুদ্রিক মাছ ইলিশের বাণিজ্যিক চাষ এখনও শুরু করা যায়নি। এবং বছর জুড়ে যে 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়, তার প্রায় অর্ধেক নদী থেকে আর অর্ধেক সমুদ্র থেকে। এবং বড় দাগে সমুদ্র থেকে যে 3টি পথ ধরে বাংলাদেশের নদীগুলোতে ইলিশ ঢোকে, তা হলো পটুয়াখালীর আন্ধারমানিক, চাঁদপুরের মেঘনা এবং চট্টগ্রামের কর্ণফুলী। চলুন এবারের ইলিশের মৌসুমের খোঁজ নেওয়া যাক। প্রধানত প্রজননের উদ্দেশ্যে বঙ্গোপসাগর থেকে এই নদীতে 1200 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত পাড়ি দেয় ইলিশ। এবং আমরা এখন রয়েছে পদ্মা নদীর মাওয়া পয়েন্টে, দেখছি যে এখানে একদল জেলে এই ইলিশ মাছগুলো ধরেছেন। এবং এই মাওয়ার এই প্রান্তটি ইলিশ আহরণ এবং এই অবতরণের জন্য বেশ পরিচিত। এই আশ্বিনের এই সন্ধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই পুরো নদী জুড়ে আস্তে আস্তে এই জেলেরা নেমে আসছে, এবং সন্ধ্যা যতটাই গড়াবে জেলেদের সংখ্যা এখানে ততটাই বাড়তে থাকবে। সাবির, এই যে ট্রলারগুলো দেখা যাচ্ছে সন্ধ্যার পরই তো নদীতে নেমে গেল, কখন ফিরবে? ভোরবেলা একবারে ভোরবেলা আসবে, ভোরবেলা এসে আড়তে মাছ বিক্রি করে আবার খেতে যাবে। আড়তটা কতক্ষণ চলে? আড়তটা সকাল 7টা থেকে 8টা 8:30 দিকে।
ভোরের আলো ফোটার সঙ্গে পাল্লা দিয়ে পদ্মা পারে মাঝঘাটমুখী ইলিশ ধরা ট্রলারগুলো। তাদের উদ্দেশ্য মাওয়া মৎস্য আড়ত। রাতভর কেমন মাছ পড়ল প্রশ্ন করেছিলাম জেলেদের। কয় কেজি হবে এখানে সব মিলে? 10 কেজি, 6-7 কেজি। মানে এটা কখন নামছেন আপনারা দুজন? কালকে সকালে। কালকে সকালে? তো কালকে সকালে থেকে আজকে সকালে এই 6-7 কেজি। এটা কত বিক্রি করা যাবে আশা করতেছেন? কত 1000 টাকা বিক্রি করা যাবে। আগে তো 60 টাকা লিটার, আর 1 কেজি 110 টাকা। 1 কেজি জাল কিনছি, 1 কেজি গুটা কিনছি 110 টাকা। আমি 1 কেজি গুটা কিনলাম 30 টাকা। তখন আমাকে কতটা বাড়ি গেছে, মাছের দাম তো আমাকে ডাকে বিক্রি হওয়া ইলিশগুলোর দরও এখানে কম নয়। 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশগুলোর ডাক উঠছে 1700 থেকে 1800 টাকায়। 200 থেকে 300 গ্রাম ইলিশগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। সব মিলে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার বিক্রি কিনে হয় এই আড়তটিতে। প্রতি বছর মাছ কমতেছে, গ্যাসের বছর দাম বেশি, তার চেয়ে এবার অর্ধেক মাছ বিক্রি করতে নেই। কোনো কতগুলো মাছই না এখন। ওই যে চায়না জল দিয়া দেশটা ধ্বংস হয়ে গেল। ভোর থেকে সকাল 8টা, 8:30 পর্যন্ত চলে এই আড়ত। এবং সব মিলিয়ে আমরা যে চিত্রটি দেখলাম, যে পদ্মা থেকে আসা ইলিশের সরবরাহ একেবারেই কম, এবং প্রধানত এখানে ভোলা এবং চাঁদপুর থেকে ইলিশ আসে। এবং এখানকার আড়তদারাও বলছেন যে দিনকে দিন ইলিশ মাছ কমছে। আমরা একটু চাঁদপুরে যেতে চাই, ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরে, দেখে আসি যে সেখানকার আড়তের চিত্রটা কেমন। চাঁদপুরের এই বড় স্টেশন বাজারটি অবশ্য সকাল 10টার পর থেকে জমতে শুরু করে। বাজারে দেখা যাচ্ছে বড় সাইজের প্রতি কেজি ইলিশ 1800 থেকে 1900 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এই যে বাড়তি দামের প্রবণতা, তা সাম্প্রতিক বছরগুলোতে একই রকম দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন নদীতে ইলিশ ধরা পড়ছেই কম। তাদের দাবি, চাহিদা এবং যোগানের মারপেচেই কমে আসছে না ইলিশের দাম পাইকারি এবং ভোক্তা পর্যায়ে। 2021 সালে প্রচুর পরিমাণ মাছ ছিল, পর্যাপ্ত পরিমাণ মাছ ছিল। 2022-এ থেকেই আমরা কম লক্ষ্য করছি। 2023 সালের সাথে 2024 সালের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে 23 সাল থেকে 24 সালে 50%-এরও কম। আহরণের বিপরীতে চাহিদা বাড়ার একটা প্রভাব ইলিশের বাজারে পড়েছে। ব্যবসায়ী ও জেলেদের এই দাবি তাদের বক্তব্যে স্পষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ইলিশের আহরণ কমছে কেন? ইলিশ বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ উপকূল এবং নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়া। যখন ডিম থেকে সে খাবার উপযোগী হয়ে যায়, তখন উদ্ভিদকণা, প্রাণীকণা যাকে পায় তাকে খেতে থাকে এবং সে বড় হতে থাকে। এই জীবন চক্রের জন্য পলিউশন যখন হবে, তখন এই উদ্ভিদ প্রাণীকণাগুলি থাকে না, প্রাচুর্যতা কমে যায়, তখন তার খাদ্যও থাকে না, ডিম ফুটে যে পোনা বের হয় এটি মারা যায়। কেন সুয়েরেজের পানি নদীতে যাবে? এটি তো যাওয়ার কথা নয়। ইলিশের ক্ষেত্র পলিউশন না কমায়, তাহলে ইলিশও এক সময় প্রাচুর্যতা কমতে কমতে বিলুপ্তের পথে চলে যাবে, অথবা সে তার মাইগ্রেটরি রুট চেঞ্জ করে ফেলবে। এই দেশ নয়, অন্য কোনো দেশকে সে পছন্দ করে সেদিকে চলে যাবে। কিন্তু এ নিয়ে কি কোনো উদ্যোগ আছে সরকারিভাবে? সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বলছেন তারা মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের দ্রুত ঘোচানোর চেষ্টা করছেন। যে আমরা যদি আন্তঃমন্ত্রণালয় মিটিংগুলো করি, পরস্পরের সাথে সমন্বয় সাধন করতে পারি, এবং সম্ভবত এই সরকারের এটা একটা নতুনত্ব সৃষ্টি করার বিষয় আছে, যে আমরা নতুনভাবে কাজ করতে দেখি। সরকারি হিসেবে অবশ্য 1 বছর আগ পর্যন্ত ইলিশ আহরণে 7.13% প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। যদিও সবশেষ অর্থ বছরের খসড়া হিসেবে ইলিশ আহরণের পরিমাণ কমপক্ষে 41,000 মেট্রিক টন কম দেখানো হচ্ছে। প্রশ্ন হলো, ভারতে ইলিশ রপ্তানির অনুমতি এবং অবৈধ পথে ভারতে ইলিশ পাচার হয়ে যাওয়ার বিষয়ে সরকারের বক্তব্য কী? ইলিশ যেমন একটা প্রাকৃতিকভাবে সমুদ্র থেকে নদীতে আসে, তেমনি কিন্তু অপ্রাকৃতিকভাবে, মানে ব্যবসায়িকভাবেও কিন্তু অনেক ভাবে চলে যাচ্ছে আর কি। তো সে দিকগুলো আমাদেরকে একটু চিহ্নিত করে আমরা একটু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি।
সরকার আশা করছে অমাবস্যা পূর্ণিমার যে প্রভাবের কারণে ইলিশ আহরণ প্রভাবিত হয় সে হিসেবে অক্টোবরের শুরুর দিকে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের সঙ্গে মিল রেখে নতুন করে ইলিশ ধরার নিষেধাজ্ঞার তারিখ নির্ধারণ করা হয়েছে, তাতেও ইলিশের প্রজনন ও আহরণ বাড়বে বলে মনে করেন এই উপদেষ্টা। আজহার লিমন, এখন ঢাকা। আজ শুভ মহালয়া, দেবীপক্ষের শুরু হলো পিতৃপক্ষের শেষে। দেবী দুর্গা আজ পা রেখেছেন মর্তলোকে। মহালয়ার মাধ্যমে সেই আগমনী বার্তার আয়োজন চলছে। এই মুহূর্তে এই আয়োজনের আরও জানাতে জাতীয় মন্দির ঢাকেশ্বরী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী দেবরাজ দেব। এছাড়া ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং বরিশালের শরৎ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতেই দেবরাজের কাছে যেতে চাই। দেবরাজ, মহালয়ায় এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? বছর ঘুরে আবার চলে এলো দেবী দুর্গা। চণ্ডীপাঠের মাধ্যমে, উলুধ্বনির মাধ্যমে এই মন্দিরে দেবী দুর্গার আহ্বানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে ভোরবেলাতেই। আমরা এই মুহূর্তে আছি ঢাকেশ্বরী মন্দিরে, যেখানে আসলে আপনার যে মহালয়ার যে আনুষ্ঠানিকতা এবং মহালয়ার যে প্রথম ভাগে যে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেবীর যে আহ্বান, সেই আহ্বান কিছুক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে এবং সকাল 9টা নাগাদ আসলে মহালয়ার যে আনুষ্ঠানিক পূজা অর্চনা, সেই অর্চনা শুরু হবে। এই মহালয়ায় দুর্গাপুজোর সামনে আর মাত্র 6 দিন পরে দুর্গাপুজো শুরু হবে। কৈলাস থেকে দেবী দুর্গা মর্তে নেমে এসেছেন এবং সেই শুভক্ষণের এই যে আয়োজন, সেটিকেই আসলে মূলত মহালয়া হিসেবে সনাতন ধর্মের অনুসারীরা কিন্তু পালন করে থাকে। এবার দেবী দুর্গা ঘটকে করে আসবেন এবং মর্তে আসবেন এবং ঘটকে করে বিদায় নেবেন, এমনটাই কিন্তু আমরা এবার জানতে পেরেছি। এবং এই ঘটকে করে আসার মাধ্যমে দেবী দুর্গার ভক্তরা কিন্তু আমাদের বলেছেন যে এই বর্তমানে সমাজের যে শৃঙ্খলাহীনতা বা হতাশা, সেগুলো কাটিয়ে যেন দেবী দুর্গা সবাইকে ভালোভাবে আসলে বাঁচার যে সুযোগ, সেই প্রার্থনা যেন তারা সেই প্রার্থনাতেই কিন্তু তারা আসলে মূলত দেবী দুর্গার আহ্বান জানিয়েছেন সেই প্রার্থনাতে। এবং এই মহালয়ার যে মূল পুজো অনুষ্ঠান, সেটি সকাল 9টায় ঢাকেশ্বরীতে অনুষ্ঠিত হবে এবং তারপরই আসলে যে প্রতি বছর শরৎকালে যে দুর্গা উৎসব হয়, সেই দুর্গা উৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে হয়ে যাবে। এই হিন্দু শাস্ত্রমতে দেবী দুর্গার এই আহ্বানই আসলে মহালয়া হিসেবে পরিচিত। মহালয়ার দুর্গা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিন মূলত গঙ্গা তীরে প্রার্থনা করে ভক্তরা মৃত আত্মীয় স্বজন এবং পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন। সেখান থেকেই কিন্তু এই মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় পূর্বপুরুষকে আহ্বান জানিয়ে। তো ঢাকেশ্বরী মন্দিরে কিছুক্ষণ আগেই বলছিলাম যে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এর পরপরই মূল আনুষ্ঠানিকতা যেটি সকাল 9টা নাগাদ শুরু হবে। তো ভক্তরা আসলে তাদের যে অপেক্ষার পালা সারা বছরের, সেই অপেক্ষার পালা শেষ করেই এই মহালয়ার মাধ্যমে তাদের সেই উৎসব শুরু করলেন। এবার একটু ময়মনসিংহে যেতে চাই। হারুন, জানাবেন মহালয়ার আনুষ্ঠানিকতা নিয়ে। ময়মনসিংহে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুভ মহালয়া পালিত হচ্ছে। অর্থাৎ শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা উপভোগ করতে কিন্তু ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সনাতন ধর্মাবলম্বী ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। মূলত আজকের এই মহালয়ার মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের যে ক্ষণ গণনা সেটি শুরু হয়েছে এবং আজকে এই মহালয়ার মাধ্যমেই কিন্তু দেবীকে মর্তে আহ্বান করা হবে এবং এই মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি উপভোগ করার জন্য কিন্তু ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভক্ত অনুসারীরা কিন্তু এসেছেন এবং এখানে চণ্ডী পাঠের মাধ্যমে
চণ্ডী পাঠের মাধ্যমে দেবীকে মর্তে আহ্বান করা হচ্ছে এবং এর মাঝে মাঝেই কিন্তু ভক্তিমূলক নানা ধরনের সঙ্গীত পরিবেশন হচ্ছে এবং আমরা জানি যে এখানে একটি নৃত্যনাট্য পরিবেশিত হবে এবং এটি কিন্তু দুর্গাবাড়ি মন্দিরের একটি ঐতিহ্য, অর্থাৎ মহালয়াতে একটি জাঁকজমক অনুষ্ঠান প্রতি বছরই হয় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও কিন্তু দুর্গাবাড়ি মন্দিরে বেশ জাঁকজমকভাবেই এই শুভ মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু পুণ্যার্থীরা এই দুর্গাবাড়ি মন্দিরে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু শুভ মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি উপভোগ করছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই মহালয়ার আনুষ্ঠানিকতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন আমরা দেখেছি, র্যাব সদস্যদেরকে দেখেছি, পুলিশ সদস্যরা কিন্তু এই দুর্গাবাড়ি মন্দির এবং এর আশপাশের এলাকায় রয়েছেন এবং তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এই দুর্গাবাড়ি মন্দিরই নয়, এটি কিন্তু ময়মনসিংহের যে যতগুলো পূজা মণ্ডপ রয়েছে যে মণ্ডপগুলোতে কিন্তু শারদীয় দুর্গোৎসব হবে সবগুলো মণ্ডপে কিন্তু এই শুভ মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু পালিত হচ্ছে। আমি একটু বলে রাখি যে এবছর ময়মনসিংহে প্রায় 696টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে 81টি পূজা মণ্ডপ রয়েছে ময়মনসিংহ মহানগরে। সবগুলো পূজা মণ্ডপেই এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শুভ মহালয়ার সর্বশেষ। এবার অমিতের কাছে যেতে চাই। অমিত, মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন? ভোর থেকেই এই মহালয়া অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এই অনুষ্ঠানটি এখানে 7 বছর ধরে হচ্ছে এবং প্রতি বছরই কিন্তু এরকম হচ্ছে পড়া মানুষের ভিড় থাকে এই মহালয়াকে কেন্দ্র করে এই শরৎ প্রাঙ্গণে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে এই মহালয়াকে ঘিরে বরিশালে কিন্তু বিভিন্ন আয়োজনে আয়োজন করা হয়েছে এবং এই অগ্রগামী যুব সংঘের আয়োজনে আজকে শরোডে এবং গোবিন্দ নিবাস যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রতি বছরই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ভোর থেকেই মানুষের কিন্তু উপচে পড়া একটি ভিড় আসলে এই দেখা যায় এবং এখানে সর্বস্তরের যে মানুষ সেখানে কিন্তু অংশগ্রহণ করে এবং বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। একটু যদি জানি শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যার তিথি। এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রদ্ধা তর্পণ করা হয়। এই তর্পণ করলে পিতৃপুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করে, এমনটাই আসলে তারা মনে করেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি এর মাধ্যমে দুর্গা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পরিচিত গান মন্ত্র শোনার জন্য কিন্তু সকাল থেকেই এখানে দর্শনার্থীদের ভিড় দেখা যায় এবং এই মুহূর্তে দেখছেন যে প্রদীপ প্রজ্বলন হচ্ছে এবং যারা বিভিন্ন পর্যায়ের মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, পূজা কমিটির লোকজন রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে এই প্রদীপ প্রজ্বলনটা শুরু করছে এবং এর পরপরই থাকছে এখানে যে গীতি নাট্য সেটি কিন্তু রয়েছে এবং এর পরপরই কিন্তু আসলে বরিশালের যারা রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা তারা কিন্তু ভোর থেকেই এখানে ভিড় করছেন এবং নানা আয়োজনে কিন্তু বরিশালের এই শহর এলাকায় এই অনুষ্ঠানটি হচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে এর মাধ্যমে কিন্তু দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয় এবং এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে কিংবা এই দুর্গাপূজার এই মহালয়ার মাধ্যমে আসলে তারা প্রার্থনা করছেন যে সারা দেশের সকল মানুষের উপর যেন শান্তি বসিত হোক এবং সকল মানুষ যেন আসলে ভালো থাকে এরকম প্রার্থনা করছেন এবং এই দিনটি বারবার যেন ফিরে আসে এবং এইভাবেই আয়োজনটা যেন করা হয়, সবসময় যেন এই আয়োজনে তারা অংশগ্রহণ করতে পারে এমনটি প্রার্থনা করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে এই শরৎ প্রাঙ্গণে এই শরৎে যে শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস রয়েছে সেই মন্দির প্রাঙ্গণে ভোর থেকেই আমরা কিন্তু সব বয়সের যে মানুষ তাদের উপস্থিতি দেখছি। কিছুক্ষণ আগে যে শিশু শিল্পীরাও কিন্তু এখানে আগমনীর যে গান সেটি কিন্তু পরিবেশনা করেছেন এবং এর পরপরই রয়েছে গীতি নাট্য, সেখানেও কিন্তু অংশগ্রহণ করছেন বরিশালের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা। এবং আমরা যদি এই মুহূর্তে দেখাই যে পুরো শরৎ প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে মানুষে ছেয়ে গেছে এবং একই সাথে যদি আরেকটু জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানের মাধ্যমেই যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে পরিচালিত হচ্ছে এবং এই অনুষ্ঠানটি প্রতি বছর যেন এভাবে জমকালোভাবেই আয়োজন করা হয় এমনটাও জানিয়েছেন যারা এসেছেন এই অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানের প্রধান যে আকর্ষণ সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সেটি হচ্ছে গীতি নৃত্য নাট্য। সেটি কিন্তু প্রতি বছরই একটি নতুন চমক থাকে, সেটি
এবারও কিন্তু একটি বিশেষ আকর্ষণ নিয়ে সেটি এখানে এই মঞ্চে মঞ্চায়ন হবে। তো বরিশালের মহালয়ার পূজা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মহালয়ার আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান এবং এর আগে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ ও দেবরাজ দেব। মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী পক্ষের। পূজার মূল আনুষ্ঠানিকতা ৯ অক্টোবর ষষ্ঠী পূজা ও দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হলেও আগামী এক সপ্তাহ উৎসবে মেতে থাকবেন কলকাতাবাসী। মণ্ডপ ও দেবীর সাজসজ্জায় বৈচিত্র্যের জন্য পশ্চিম বাংলার শারদীয় দুর্গাপূজার সুনাম বিশ্বজোড়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। মৌলিক ভাবনা, আলোকসজ্জা ও অভিনব প্রতিমা সহ নানা চমক থাকছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের প্রতিবেদনে বিস্তারিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বণিকপাড়া আগমনী সংঘের পূজা মণ্ডপ। মাটির বদলে পাট দিয়ে প্রতিমা গড়ে সারা ফেলেছেন বহরমপুরের শিল্পী রাজেশ দাস। মুর্শিদাবাদ জেলায় পাটের ন্যায্য দাম না পাওয়ায় চাষিদের কথা ভেবে মাটির পরিবর্তে পাট ও পাটের দড়ি দিয়ে প্রতিমা গড়ার ভাবনা সে শিল্পীর। এরপর টানা ৩ মাস অক্লান্ত পরিশ্রম করে পাট দিয়ে গড়ে ফেলেন মা দুর্গার সোনালী প্রতিমা। পাটের রঙিন আঁশ ব্যবহার করে সুনিপুণ হাতে সাজিয়ে তোলেন সিংহবাহিনীকে। বণিকপাড়া আগমনী সংঘের জন্য অভিনব এই পাটের দুর্গা প্রতিমা গড়েছেন শিল্পী। মূলত এই দুর্গাটা তৈরি হচ্ছে জুট দিয়ে তৈরি হচ্ছে, যাবে কান্দিতে। এখানে জুট, চট, জুটের বিভিন্ন রকমের সাইজে জুট, পাট থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেইগুলোকে ব্যবহার করা হয়েছে। 12 বছর বয়সে বাবার কাছে প্রতিমা গড়ার হাতেখড়ি রাজেশের। 2012 সালে বর্ধমান আর্ট কলেজ থেকে পাশ করে নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে মৌলিক শিল্প চর্চার প্রতি মন দেন তিনি। 2022 সালে কাগজ দিয়ে দুর্গা প্রতিমা গড়ে সবাইকে চমকে দিয়েছিলেন রাজেশ। দর্শনার্থীদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি জিতেছেন একাধিক পুরস্কারও। এছাড়া পাট ও খবরের কাগজের টুকরো দিয়ে গণেশ ও তিরুপতির মূর্তি নির্মাণ করে রাজ্য থেকে জেলা পর্যায়েও পুরস্কৃত হয়েছেন তিনি। স্থান পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডেও। আগমনী সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা বলছেন, পাট ও পাটজাত পণ্যের জন্য মুর্শিদাবাদের কদর ভারত জুড়ে, কিন্তু সঠিক দাম না পাওয়ায় মানবেতর জীবন কাটে পাট চাষিদের। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা ও পাট চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দেয়াই তাদের উদ্দেশ্য। পাট শিল্প করতে গেলে যে কৃষকরা যেরকম পাট শিল্প করতে চায়, জমিতে পাট লাগানোর পর সেটা বাজারে আনার জন্য, এবার তার থেকে আমাদের একটা প্রতিমা তৈরি করার জন্য এই পাট শিল্প দিয়ে আমাদের প্রতিমা তৈরি কাজ সম্পন্ন করতে চাই আমি। পূজার সময় বৃষ্টির পূর্বাভাস থাকায় দর্শনার্থীদের সংখ্যা নিয়ে কিছুটা উদ্বেগে আয়োজকরা। তবে মা দুর্গার আগমনে কেটে যাবে সব দুর্ভোগ, শান্তি ও স্বস্তি ফিরবে পৃথিবীতে, এমনটাই প্রত্যাশা তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। গত কয়েক বছরে খুলনায় শুরু হয়েছে বেশ কয়েকটি প্রকল্পের কাজ, তবে ধীর গতিতে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় অর্থ। এছাড়া সময়মতো কাজ শেষ না হওয়ায় সুবিধা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। যে কার্যক্রমগুলো হাতে নিয়েছিল এগুলো প্রক্রিয়া ধীর গতিতে হয়েছে, অনিয়মের মহোৎসব হয়েছে। আমরা চেষ্টা করতেছি যে এটাকে পার্শিয়ালি চালানো যায় কিনা, এটা আমরা পরীক্ষা করব। সংবাদের পরের অংশে নিয়ে থাকছে প্রতিবেদন। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থেকে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও সোনাইমুড়ি থানায় একটি করে হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা এবং কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা সহ মোট 4টি মামলা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে খুলশীর একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে টাকা সহ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর আগে একরামুল করিম চৌধুরী 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 10ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। 2022 সালের খুলনার ফুলতলার সংঘটিত একটি হত্যাকাণ্ডে আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সাবেক এই সংসদ সদস্য গত 8 আগস্ট ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর সভাপতির দায়িত্ব পালন করেছেন মুর্শেদী। এদিকে কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনও জানা যায়নি। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া 4 আসন থেকে জয় পান আওয়ামী লীগের নেতা আব্দুর রৌফ। বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রায় 1.5 দশক ধরে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস এর সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তিনি 2007 সাল থেকে ব্যাংকটিতে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। শেখ হাসিনা সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ইসলাম এবং তাদের ছেলে মেয়েদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। 2020 সালে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে প্রায় 12,000 ভরি স্বর্ণ চুরির ঘটনায় অভিযুক্ত তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন মহি। ভাগ্নে ও চাচাতো ভাইকে নিয়ে বড় এই চুরির ঘটনা ঘটান তিনি। শুধু স্বর্ণ চুরি নয়, প্রতিষ্ঠানের নিয়োগেও করেছেন অনিয়ম। ভুয়া সনদে নিয়োগ দিয়েছেন নিজের বান্ধবকে গিয়ে। সেই সাথে যুবলীগ নেতা হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বন্ধ করেছেন তদন্ত। আতাউর নিয়নের প্রতিবেদন। দেশের ইতিহাসে 2018 সালে বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে স্বর্ণ চুরির বড় ঘটনা ঘটে। এতে নড়েচড়ে উঠে আর্থিক খাত। এরপর আবার 2020 সালে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে প্রায় 12,000 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি। 2009 সালে রাজনৈতিক বিবেচনায় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি। পরে ব্যাংকের ভোল্টের দায়িত্ব দেন তার ভাগ্নে ক্যাশ অফিসার নূর মোহাম্মদ ও এজিএম চাচাতো ভাই হেদায়েত কবিরকে। আর এদেরকে সাথে নিয়েই ভোল্টের 12,000 ভরি স্বর্ণ লুট করার অভিযোগ তাদের বিরুদ্ধে। শুধু স্বর্ণ চুরি নয়, প্রতিষ্ঠানটি নিয়োগও করেছেন নানা অনিয়ম। ভুয়া সনদের মাধ্যমে প্রথমে নিয়োগ দেন নিজের বান্ধবী কোহিনুর আক্তারকে। আর 2009 থেকে 18 সাল পর্যন্ত 176 জনের নিয়োগের মধ্যে 138 জনকে দিয়েছেন নিজের ও বান্ধবীর গ্রামের। 2020 সালের মার্চ থেকে জুন পর্যন্ত 4 মাসে 150 কোটি টাকা স্বর্ণ চুরি করেন বোল্ট থেকে। পরের বছর স্বর্ণ চুরির মামলা করে দুদক। যে মামলার 1 নম্বর আসামি হন মহিউদ্দিন আহমেদ মহি। এছাড়া আরও 8 জন আসামি থাকলেও রাজনৈতিক ক্ষমতায় চার্জশিট থেকে নিজের নাম বাদ দিতে বাধ্য করেন তিনি। পরে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পুনরায় সামনে আসে স্বর্ণ চুরির বিষয়টি। এতে আদালতে পুনরায় চালু হয় মামলার কার্যক্রম। কিন্তু চার্জশিটে নাম না থাকায় এখনও ব্যবস্থা নেওয়া হয়নি মহির বিরুদ্ধে। সেই সাথে অন্যরাও রয়েছেন পলাতক। ওই তারিখ পর্যন্ত সুদ আসল যা হয়েছে জমা দিছে। আর এটা তখন স্বর্ণের দাম হুহু করে বেড়ে গেছে না, করোনার সময় 48,000 থেকে হুহু করে 82,000 টাকা হয়ে গেছে। তখন এসে এটার উপর লোভ করে এইটা স্বর্ণগুলা ব্যাংকের টাকাটা জমা দিয়ে বাকি টাকা সে ওইখানে বলেন 20-25 কোটি টাকা সে করছে আর কি। এছাড়া ভোল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বন্ধ করেন অভ্যন্তরীণ তদন্ত। উল্টো মন্ত্রণালয়ের তদন্ত আদালতে মামলা করে স্থগিত করান। সমবায় অধিদপ্তর দিয়েছিল একজন অতিরিক্ত নিবন্ধকরে দিয়ে, তদন্ত আর পরবর্তীতে হয় নাই। কেন হয় নাই আমরাও জানি না। তবে পরে শুনতে পারছি যে তৎকালীন ম্যানেজমেন্ট কোর্টে একটা তদন্ত না হওয়ার জন্য রিট করছে। ওই রিটে থেকে স্ট্যাটাস কো নিয়ে আসছে, শুনতে এই জন্য তদন্ত হয় নাই। এ নিয়ে কোনো মন্তব্য করেনি দুদক। ডিজি স্যারে ওনারা সাংবাদিক সবাই ওই সময় জিজ্ঞেস করছে, তার বলতেন যে কিন্তু আদালতের বিচারাধীন বিষয়টা নিয়ে আমি কোনো করতে চাই না। গ্রেপ্তারের বিষয়ে কারো যদি গ্রেপ্তার করে থাকে তাহলে কোর্টে করতে। বর্তমানে সমবায় ব্যাংকে 8,348 ভরি বন্ধকি স্বর্ণের বিপরীতে ঋণ দেওয়া হয়েছে 30 কোটি 12 লাখ টাকা। আর চুরির ঘটনার পর স্বর্ণ ও টাকা তুলে নিচ্ছেন অনেক গ্রাহক।
আতাউর নিয়ন, এখন, ঢাকা। গত কয়েক বছরে খুলনায় বেশ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে, তবে নানা কারণে বন্ধ হয়ে যাওয়া এবং অনেক প্রকল্পে কাজের ধীর গতিতে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় অর্থ। এসব জায়গায় বিনিয়োগ করা হয়েছে শত শত কোটি টাকা। এছাড়াও সময়মতো কাজ শেষ না হওয়ায় সুবিধা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। রামিম চৌধুরীর তথ্যে ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার আইটি খাতকে আরও উন্নত করার জন্য নগরীর লবণচড়া এলাকায় রূপসা নদীর পার ঘেঁষে শুরু করা হয় হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প। বর্তমানে বন্ধ রয়েছে এই প্রকল্পের কাজ। 170 কোটি টাকা ব্যয়ে 2017 সালে এই হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। চলতি বছরের 30 জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 33%। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে লাপাত্তা ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। প্রকল্পের আওতায় একটি 7তলা ভবন, সিনেপ্লেক্স ও অভ্যন্তরীণ সড়ক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ হবে। এতে বিভিন্ন সেক্টরে প্রায় 3000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কথা ছিল। তবে পার্কের কাজ বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকার ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আমাদের এলাকাটা প্রতিষ্ঠান চালু হবে, অনেক কর্মসংস্থান চালু হবে। হঠাৎ করে বন্ধ হয়েছে সরকার পরিবর্তনের কারণে হয়তোবা, কিন্তু এটা চালু হইলে আমাদের দেশ এবং এলাকার জন্য খুবই উন্নত হবে। এই কাজটা দ্রুত চালু হোক, আমরাও চাই। দেশের এলাকার একটা ভালো একটা প্রতিষ্ঠান হবে এই জায়গা। খুলনায় চলমান আরও একটি নিভু প্রকল্প শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। 2020 সালের 13 জুলাই মন্ত্রিসভায় বিশ্ববিদ্যালয়টি আইনের খসড়া নীতিগত অনুমোদন পায়। পরে চলতি বছরের মে মাসে প্রকল্পটির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। তবে 5 আগস্টের পর অনেকটা অনিশ্চিত এই প্রকল্পের কাজ। ক্ষুদ্র পরিসরে কার্যক্রম চললেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ দায়িত্বরতরা। নগরীর লবণচড়া এলাকায় একটি জায়গা নির্ধারণ করা হলেও শুরু হয়নি কোনো কাজ। প্রকল্পটির ব্যয় ধরা হয় 1874 কোটি টাকা। এ টাকায় জমি অধিগ্রহণ, বিশ্বমানের একটি হাসপাতাল, একাডেমিক ভবন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করার কথা রয়েছে। চলতি বছরে শুরু হয়ে 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল এর কাজ। এদিকে 2015 সালে প্রতিষ্ঠিত হয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। 2019 সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও নেই কোনো প্রশাসনিক ভবন। এখনও একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই প্রকল্প। ভাড়া বাড়িতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যে কার্যক্রমগুলো হাতে নিয়েছিল এগুলো প্রক্রিয়া মানে ধীর গতিতে হয়েছে। ডিপিপিটা পুনরায় আবার নতুন করে রিভাইজ করে প্রদান করা হয়, মন্ত্রণালয়তে জমা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়, এখন শিক্ষা মন্ত্রণালয়ে আসেন। এই কারণে মূলত আমাদের শিক্ষা কার্যক্রমে ব্যাহত হচ্ছে যে আমরা স্থায়ী ক্যাম্পাসে যেতে আমাদের অসুবিধা হচ্ছে। বিগত সরকারের আমলে নেওয়া আরও একটি প্রকল্প খুলনার রূপসার 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। 8000 কোটি টাকা ব্যয়ে 2019 সালে নগরীর খালিশপুরে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয়। 2023 সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে গ্যাসের অনিশ্চয়তা সত্ত্বেও চলছে প্রকল্পের কাজ। এরই মধ্যে গত আগস্টে বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এ সময় তিনি প্রকল্পটি নিয়ে হতাশা প্রকাশ করেন। বিগত সরকারকে নানা অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দিতেই এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে বলে অভিযোগ তার। কার স্বার্থে এখানে 8000 আর 9000 কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটাতে কোনো উপকার পাচ্ছে না। অনিয়মের মহোৎসব হয়েছে। আমরা চেষ্টা করতেছি যে এটাকে পার্শিয়ালি চালানো যায় কিনা, এটা আমরা পরীক্ষা করব। অর্থনীতিবিদদের মতে জনকল্যাণের জন্য হাতে নেওয়া চলমান প্রকল্পগুলোকে এগিয়ে নিতে হবে, তা না হলে অপচয় হবে রাষ্ট্রীয় অর্থের। কিছু কাজ এমন হয়ে গেছে যার থেকে কোনো বেনিফিট নেওয়া সম্ভব হয় না। দায়িত্বে যারা রয়েছেন এনাদেরকে এই জায়গাটা সরকারি মহলে উপস্থাপন করা যে টাকাটা অলরেডি আমাদের ব্যয় হয়ে গেছে, সেই টাকাটার মধ্যে পরবর্তীতে আর ন্যূনতম কত টাকা ব্যয় হলে এই ধরনের পরিকল্পনা মানুষের উপকারে আসতে পারে। এদিকে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাদ দিয়ে জনসাধারণের উপকারে আসে এমন প্রকল্পে জোর দেওয়ার দাবি সুজনের। কিছু জিনিস যেগুলো খুব চাহিদার সাথে সম্পর্কিত, সেই প্রকল্পগুলো যাতে চালু থাকে সে বিষয়ে যেমন সরকার একটা ব্যবস্থা নেবেন। আবার যেন অপ্রয়োজনীয় কোনো প্রকল্প যেন অর্থনৈতিক সুবিধার কারণে চালু করতে না পারেন, এদিকেও সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। এখন খুলনা
কয়েকদিনের ভারী বৃষ্টিতে বাড়িঘর ও সড়কে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এছাড়া অতিবৃষ্টিতে বেতনা নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে কয়েক হাজার মৎস্যক্ষেত, নষ্ট হয়েছে আগাম চাষ করা শীতকালীন সবজি। বাঁধ সংস্কার হলেও পানি না সরায় তলিয়ে আছে আমন ধানের ক্ষেত। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন। জাহানারা বেগম স্বামী সন্তান নিয়ে থাকেন সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা এলাকায়। বর্ষার শুরুতে অতি বৃষ্টিতে বেতনা নদীর বাঁধ ভেঙে যায়, এতে লোকালয়ে ঢুকে পড়ে পানি। দীর্ঘদিনেও পানি না নামায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ সবকিছু। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। অনেক দূরের থেকে পানি আনতে হচ্ছে, রান্না করতেও খুব কষ্ট। বাচ্চা কাচ্চা অসুস্থ, বাচ্চা কাচ্চা ডাক্তারের বাড়ি নিয়ে আসতে পারতিস না। পানিবন্দী অবস্থায় দিন কাটছে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ড সহ 2 উপজেলার 6টি ইউনিয়নের কয়েক হাজার পরিবারের। এ অবস্থায় এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা ভাড়া নিচ্ছেন অনেকেই। পাকা সড়কে পানি থাকায় চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে বাঁশের তৈরি সাঁকো। 2 থেকে 3 হাজার বাড়িঘর, কোনো চলাচল করার কোনো লাইনে নেই, খাওয়া দাওয়া বন্ধ, চুলোর ভেতরে বন্ধ পানি ঢুকে গেছে। ভেলা তৈরি করেছি যাতে আসা যাওয়া করা যায়, পানির মধ্যে এভাবে তো জীবনযাপন করা যায় না। আমাদের এই পানিটা সরার কোনো নিকৃষ্ট বন্ধ ব্যবস্থা নেই। পানিটা সরার ব্যবস্থা করলে আমরা যেন বাঁচতে পারি। এদিকে পানিতে তলিয়ে গেছে আমন ধান ও আগাম চাষকৃত শীতকালীন সবজির ক্ষেত। ভেসে গেছে 6,000-এর বেশি মৎস্যঘের ও 1,000-এর বেশি পুকুর। এতে স্থানীয় বাজারে বেড়েছে মাছ ও সবজির দাম। এখন আমরা খুব কষ্টে আছি, গরু বাছুর নেই, গরুর খাবার নেই, মানুষের তো ওই বাজার ঘাট হচ্ছে না, বাল বাচ্চা খুব দুরবস্থায় আছে। আমার 10-12 বিঘি জমির ঘের 10-12 লক্ষ টাকা মাছ চলে গেছে, ঘের সম্পূর্ণ ভেসে গেছে, আর অধিকাংশ ঘের সব ডুবে গেছে। আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কৃষি বিভাগ বলছে শুধুমাত্র কৃষি খাতে ক্ষতির পরিমাণ 10 কোটি টাকা। নতুন করে ফসল উৎপাদনের জন্য কৃষকদের সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামীতে যে পুনর্বাসন কর্মসূচির আওতায় যে সহায়তা আসবে, সেই দিকে আমরা একটু বেশি মনোযোগী হব, যেন তারা ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারে। এবং আমরা রবি ফসলকে খুবই গুরুত্ব দিয়ে পরিকল্পনা করছি। জেলা মৎস্য বিভাগ বলছে এ খাতে ক্ষতির পরিমাণ 600 কোটি টাকা। অবস্থার উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ চান পানিবন্দীরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। দেশের বাইরের খবর। ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে মাসুল গুনতে হবে হুঁশিয়ারি ইসরায়েলের। আর ইসরায়েল পাল্টা হামলা চালালে আরও শক্ত জবাব দেওয়ার হুমকি ইরানের। এই অবস্থায় মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক হামলার কবলে ইসরায়েলি ভূখণ্ড। মঙ্গলবার ইরান 180টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছড়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের দিক থেকে নতুন করে কোনো উস্কানি না এলে আপাতত হামলা শেষ বলে বুধবার ভোরে জানিয়েছে তেহরান। তবে অস্ত্রের লড়াই স্থগিত হলেও বাকযুদ্ধ তীব্র হয়েছে দুই পক্ষের মধ্যে। হামলার জন্য ইরানকে মাসুল গুনতে হবে হুঁশিয়ারি ইসরায়েলের। আর ইসরায়েল পাল্টা হামলা চালালে আরও শক্ত জবাব দেওয়ার হুমকি ইরানের। איראן עשתה הערב טעות גדולה והיא תשלם על כך. המשטר באיראן לא מבין את נחישותנו להגן על עצמנו ואת נחישותנו לגמול לאויבינו. סינואר ודף לא הבינו זאת, נסראללה ומוחסן לא הבינו זאת, וכנראה יש בטהרן אלה שלא mevinin זאת. اگر رژیم صهیونیستی که به دیوانگی رسیده کنترل نشه توسط امریکا و اروپا و بخواد چنین جنایت‌هایی رو ادامه بده و یا علیه حاکمیت و تمامیت ارضی ما وارد عمل بشه. মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। নুজহাত কামাল, এখন বিশ্ব। দীর্ঘ 1 দশক পর ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার সরকার প্রধান। পাকিস্তান সফর শেষে 4 অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভিসা সংক্রান্ত নানা প্রত্যাশা মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের, বিশেষ করে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া এবং বাংলাদেশিদের মাল্টিপল ভিসা প্রদান ইস্যুতে জোর দেবে বাংলাদেশ সরকার, এমনটাই প্রত্যাশা করছেন তারা। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের তথ্য ছবিতে বিস্তারিত।
1972 সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বাংলাদেশ মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর ও দৃঢ় হয়েছে সম্পর্কটি। বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া ছাড়াও অবকাঠামোগত উন্নয়নে যথেষ্ট অবদান আছে মালয়েশিয়ার। দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $200 কোটি। এছাড়া মালয়েশিয়ায় বিদেশি কর্মী চাহিদার প্রায় অর্ধেকই পূরণ করছে বাংলাদেশ। তাই এক দশক পর মালয়েশিয়ার সরকার প্রধান আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর ঘিরে বেশ কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে অন্যান্য দেশের কর্মীরা মালয়েশিয়ার মাল্টিপল ভিসা পেলেও বাংলাদেশিরা পান সিঙ্গেল এন্ট্রি ভিসা। দুদেশের আলোচনায় তাই এ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার আহ্বান প্রবাসীদের। সবাই হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা পায়, কিন্তু আমরা একমাত্র বৈষম্য শিকার বাংলাদেশিরা যারা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা বহন করি। আমাদের সকলের একটাই দাবি, আমরা মাল্টিপল ভিসা চাই। আমাদের দেশে যে কোনো সমস্যা হইলে আমরা যে কোনো মুহূর্তে যেন দেশে যেতে পারি। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া সহ নানা কারণে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশির সংখ্যা কয়েক লাখ। এছাড়াও প্রতারক চক্রের শিকার হয়েছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। এই প্রবাসীদের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন তারা। আমাদের দেশের সরকারের কাছে আবেদন যে 2023-এর মালয়েশিয়াতে যারা অবৈধভাবে আছে তাদের যাতে বৈধকরণ করা হয়। তার কাছে বিনতিভাবে অনুরোধ করব যে আনোয়ার ইব্রাহিমের সাথে প্রবাসীদের দুঃখ কষ্ট এবং তাদের সহজভাবে জানি বাঁচতে পারে, তাদের ট্রিটমেন্ট, তাদের ভিসাজনিত কারণ, পাসপোর্ট জনিত কারণ কিভাবে সমাধান করতে হবে, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত এ সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্টে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি ও ঋষভ পান্তের কাছ থেকে ব্যাট উপহার পেলেন সাকিব আল হাসান। তবে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় পাননি এই অলরাউন্ডার। সাকিবের বিদায় নিয়ে আরও জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। কানপুর টেস্টের আগে আচমকা সাকিব আল হাসান ঝড় বলে বসলেন ক্যারিয়ারের ইতি টানছেন ক্রিকেটের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংস্করণে। পড়ন্ত বেলায় একটা আবদার করে বসেন সাকিব, বিদায়টা নিতে চান দেশের মাটিতে খেলে। কিন্তু গায়ের রাজনীতির ট্যাগ আর নামের পাশে মামলা ঝুলতে থাকা সাকিবের দেশে ফেরা কি নিরাপদ হবে? খেলা শেষে তিনি সহজে দেশ ছাড়তে পারবেন তো? নানামুখী প্রশ্ন ওঠে। বিসিবি কিংবা অন্তর্বর্তী সরকার সরাসরি জানিয়ে দেয় এই অলরাউন্ডারের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়। ধরে নেওয়া যায় কানপুরেই হয়তো ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেলেছেন সাকিব। তবু দ্বিধা কাটে না। আনপ্রেডিক্টেবল সাকিব যদি সব শঙ্কা উড়িয়ে দিয়ে দেশে ফেরেন বাংলাদেশ দলের পক্ষ থেকে, তাই দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের জন্য আনুষ্ঠানিক কোনো আয়োজন নেই। তবে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি ঠিকই সম্মাননা জানাতে ভুললেন না। ম্যাচ শেষে নিজ থেকে এগিয়ে এলেন, সাকিবের সঙ্গে খুনসুটিতে মাতলেন। ফিরে এসে নিজের স্বাক্ষর করা একটা ব্যাটও উপহার দিলেন। ভারতের উঠতি তারকা ঋষভ পন্ত বিদায়ী উপহার হিসেবে বাংলাদেশি কিংবদন্তিকে একটা ব্যাট উপহার দিয়েছেন। সম্ভাব্য বিদায় ম্যাচে হাসি মুখের কোনো উপলক্ষ পাচ্ছিলেন না সাকিব। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র 2 দিনের খেলায় হেরেছে তার দল। তবু শেষ বেলায় কোহলিদের ট্রিবিউট বহু বছর পরও হয়তো মুখে এক চিলতে হাসি এনে দিতে পারে মিস্টার আল হাসানের। নোমান আব্দুল্লাহ, এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নদী দূষণ সহ নানা কারণে দেশের সীমানায় কমছে ইলিশ। দূষণ বন্ধ না হলে ভিন্ন দেশে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। পলিউশন না কমায় তাহলে ইলিশও এক সময় প্রাচুর্যতা কমতে কমতে বিলুপ্তের পথে চলে যাবে, অথবা সে তার মাইগ্রেটরি রুট চেঞ্জ করে ফেলবে। শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন আজ। শুভ মহালয়ায় দেবী পক্ষের শুরু। ভোর থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। সাবেক এমপি একরামুল করিম চৌধুরী, সালাম মোর্শেদি ও আব্দুর রউফ গ্রেপ্তার। আটক এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। এবং ইরানে হামলার হুমকি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করায় তেহরানকে দুষছে যুক্তরাষ্ট্র।
এরই মধ্য দিয়ে শেষ করছি এখন সকাল। যাবার আগে জানিয়ে দিতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।